হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার হিন্দু দর্শকদের জানাই নমস্কার, মুসলমানদেরকে আসসালামু আলাইকুম আর অন্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আশা করি সবাই আপনারা ভালোই আছেন, আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছি। দর্শকবৃন্দ, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী আজ। আজই ইতিহাসে নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন। কেননা 1975 সালের 15ই আগস্ট তারিখে মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই মর্মান্তিক ঘটনা ও দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই বাংলাদেশে 15ই আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ গভীর শ্রদ্ধা এবং শোকের সঙ্গে শোক দিবসটি পালন করে আসছে। তো শোক দিবস পালন করার উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এমনকি বিদেশে যারা বাংলাদেশি আছেন তারাও এই দিনটি কিন্তু পালন করে থাকে। বাংলাদেশে বেতার ও টেলিভিশনে শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করে, সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে, সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের রচনা, চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রতিযোগিতা সহ বিভিন্ন কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঠিক তেমনি আমাদের ঢাকা বিভাগের গাজীপুর জেলার স্বনামধন্য বাংলাদেশ স্থান গবেষণা ইনস্টিটিউট প্রগতি ও উচ্চ বিদ্যালয়েও আজ জাতীয় শোক দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। তো দেখতে থাকুন আমাদের বিদ্যালয়টি কিভাবে জাতীয় শোক দিবস পালন করছে। প্রথমেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পতাকা ও শোক দিবসের কালো পতাকা উত্তোলন করে পতাকাগুলো অর্ধনির্মিত রাখা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য মানে ফুলের তোড়া দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের যাদের এই দিনে মৃত্যু হয়েছিল তাদের জন্য বিশেষ মোনাজাত ও কোরআন তেলাওয়াত করা হয়। তো বাংলাদেশের পতাকা ও শোক দিবসের কালো পতাকা উত্তোলন করে পতাকাগুলো অর্ধনির্মিত রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করে তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের যাদের এই দিনের মৃত্যু হয়েছিল তাদের জন্য বিশেষ মোনাজাত ও কোরআন তেলাওয়াত করার পর আমি একটি কবিতা আবৃত্তি করব ভাবছি, আর আমার মমও আমাকে আবৃত্তি করার জন্য অনেক জোরাজুরি করছে, কিন্তু এত সুন্দর জায়গার মধ্যে কোথায় আবৃত্তি করব তাই ভেবে পাচ্ছিলাম না। পরে মনে পড়লো রোল কলের জন্য তো স্কুলে যেতেই হবে, তাই ভাবলাম এখনই তাড়াতাড়ি স্কুলে আবৃত্তি করে ফেলি, কারণ বেশি দেরি হয়ে গেলে লোকজনের মধ্যে আবৃত্তি করতে হবে। সেজন্য এখন হাঁটি হাঁটি পাপা করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যে সামনে সোজা বরাবর রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েও কিন্তু আমাদের স্কুলে যাওয়া যায়, বাট আমি সোজা পথে যাই না, সবসময় সোজা পথ ভেবে বাঁকা পথেই যাই। তো আমার বাঁকা পথে যাওয়ার দুইটা কারণ আছে, এক সময় কম লাগবে, দুই ডান দিকের রাস্তার থেকে সোজা রাস্তায় অনেক লোকজন আছে। সো এই দুইটা কারণেই আমি মূলত ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি কিন্তু বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে নয়, বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না স্কুল যেতে। তো স্কুলে পৌঁছাতে এটা জাস্ট 1 মিনিটের রাস্তা, বাট আমার 2 মিনিটস লেগেছিল, বিকজ আমি ভিডিও করতে করতে এবং আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, তাই আমার টাইমটা ডাবল লেগেছে। বাট যখন মধ্যল হয়ে যাবেন কেউ তখন 1 মিনিটে পৌঁছে যাবে সে। তো আমি এসেই পড়েছি, এটা আমাদের স্কুলের পেছন। স্কুলের সামনে যেতে হলে আমাদের মাটির রাস্তা দিয়ে যেতে হবে। এখন আপনারা যে 3টি ভবন একসাথে দেখতে পাচ্ছেন, এই 3টি ভবনই আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে কিন্তু প্রাইমারি অ্যান্ড হাই স্কুল একই সাথে ক্লাস হয়। সামনেই যে 4তলা বড় ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের বিদ্যালয়ের 3 নম্বর ভবন। এই 3 নম্বর ভবনের নিচতলাটি হলো হলরুম। এই হলরুমে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এছাড়াও নাচ ও গান প্র্যাকটিস করানো হয় এবং 2তলা থেকে 4তলা পর্যন্ত হাই লেভেলের বালকেরা ক্লাস করে এবং 4তলায় বিভিন্ন বিষয়ের বিভিন্ন ল্যাব রয়েছে। তারপর 3 নম্বর ভবনের পরে 2তলা পর্যন্ত ছোট্ট বিল্ডিংটি হলো 2 নম্বর ভবন। এই 2 নম্বর ভবনে হাই লেভেলের বালিকারা ক্লাস করে এবং আমি সপ্তাহে 2 দিন 2 নম্বর ভবনের 2 তলায় ধর্ম ক্লাস করতে আসি। আর সর্বশেষ পরিচিত করাচ্ছি 1 নম্বর ভবনের সাথে। 1 নম্বর ভবনটি হলো 3 তলা পর্যন্ত। এই 1 নম্বর ভবনের নিচতলা পুরোটা প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের জন্য ক্লাস হয়, আর প্রাইমারি টিচার্স রুম আছে। এছাড়াও হাই স্কুলের ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় তখন নিচতলায় ভর্তি পরীক্ষার্থীদের সিট পড়ে।
আর আমিও নিচতলাতেই ভর্তি পরীক্ষা দিয়েছি। এমনিতে 1 নম্বর ভবনের 2 তলাতেও প্রাইমারি ক্লাস হয়, প্লাস হাই স্কুলের হেড টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সহ অ্যাসিস্ট্যান্ট টিচারদের আলাদা রুম আছে। 3 তলাতে অর্ধেক প্রাইমারি লেভেলের স্টুডেন্টস ক্লাস করে আর অর্ধেক হাই লেভেলের বালিকারা ক্লাস করে। আর আমাদের স্কুলে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এখন যে আপনারা এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা হচ্ছে 1 নম্বর ভবন থেকে 2 নম্বর ভবনে আসার রাস্তা, আর 2 নম্বর ভবন থেকে 3 নম্বর ভবনে যাওয়া যায়, মানে এখানে আর কি যাওয়া আসা করা যায়। এবং 2 নম্বর ভবন থেকে 3 নম্বর ভবনে যাওয়ার একটা রাস্তাও আছে। বিদ্যালয়ের পাশে একটি শহীদ মিনার আছে এবং বিদ্যালয়ের একটি মাঠ আছে, এমনকি বিদ্যালয়ের সামনে ছোটদের খেলাধুলা করার জন্য পার্কও আছে। আর এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে অনেক মাঠ ক্ষেত আছে এবং কয়েকটি পার্ক আছে, তবে আলাদাভাবে স্কুলের জন্য মাঠ এবং পার্ক আছে। মানে একটি আদর্শ স্কুলে যা যা থাকা দরকার সবই আছে আমাদের স্কুলে। এখন লোকজন কম আছে, এই সুযোগে একটি কবিতা আবৃত্তি করব, কিন্তু এখানে এসেও সেম প্রবলেমে পড়ে গেছি। প্রবলেমটা হলো এত সুন্দর স্কুলে কোথায় ভিডিও করব, কোন সাইডে ভিডিও করব, কিভাবে ভিডিও করব, এরকম আজব বিষয় নিয়ে প্রবলেমে পড়ে গেছি। তো দেখতে পেলাম স্কুলের 2টা ভবনে 2টা শোক দিবসের ব্যানার ঝোলানো। তো আমি 1 নম্বর ভবনের শোক দিবসের ব্যানারের সামনে চলে গেলাম, কিন্তু যেই ভিডিওটা স্টার্ট করেছি সেই লোকজন আসতে শুরু করলো একের পর এক। তারপর বান্ধবীরাও মোবাইল দেখে ছবি তুলতে চাইলো, ছবি তুললাম। এখানে অনেক লোকজন যাওয়া আসা করছিল, তাই আমি কবিতাটা বাদ দিয়ে ছড়া আবৃত্তি করলাম। ইতিহাসে লিখেছেন কবি লুৎফর রহমান রিটন। ফরিদপুরের অখ্যাত এক টুঙ্গিপাড়া গ্রাম, ইতিহাসে টুঙ্গিপাড়ার নাম লিখে রাখলাম। এই গ্রামেরই সোনার ছেলে, নামটা মুজিবুর, যার কণ্ঠে উচ্চকিত শেকল ভাঙার সুর। শেখ মুজিবের জন্ম যদি না দিত এই মাটি, আসতো না ভাই স্বাধীনতা স্নিগ্ধ পরিপাটি। বাংলাদেশের ইতিহাসে অনন্য সেই নাম, ইতিহাসে শেখ মুজিবের নাম লিখে রাখলাম। আবৃত্তিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো করতেই চাইনি, মা আমাকে অনেক জোরাজোরি করে আবৃত্তিটা করালো। আবৃত্তিটা শেষ করার পরই আমি যখন মাঠে হাঁটাহাঁটি করছিলাম, তখন আমার 2টা ফ্রেন্ড দেখে বললো চলো যাই আমরা ছবি তুলে আসি। তো ওরা আমাকে এখন যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি। তো যেতে যেতে আমরা খুঁজছিলাম যে কোথায় ভালো প্লেস আছে, কোথায় ছবিটা তুলে ভালো হবে, কিন্তু আমরা আবারও সেই সেম প্রবলেমে পড়ে গেলাম। ভালো জায়গা তো খুঁজেই পাচ্ছিলাম না আমাদের মন মতো। তো তারপর আর বেশি দূরে না গিয়ে দাঁড়িয়ে থেকে কয়েকটা ছবি তুলে নিলাম ফ্রেন্ডদের সাথে। ছবি তুলে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম, বিকজ আমাদের হাতে খুব একটা সময় ছিল না স্কুলের রোল করার জন্য ঘন্টা বাজার। তাই আর ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই আমাদের স্কুল। একটা ফুল গাছের ছবি তুলে গাছের থেকে ফুল ছিঁড়লাম, সাথে আমিও ফুল গাছের সামনে একটা ছবি তুলে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে গিয়ে দেখি অনেকেই ক্লাস হবে না বলে মোবাইল নিয়ে এসে পিকচার তুলছে, আবার কেউ কেউ ক্যামেরা নিয়ে এসেছে। যদিও ক্লাসরুমে মোবাইল নেওয়া নিষেধ, তবে আমি ওদের দেখা দেখি মমের কাছ থেকে মোবাইল নিয়ে ক্লাসরুমে 2টা ফ্রেন্ডের সাথে ছবি তুললাম। এরপর রোল কল ফিনিশ করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসার পরে মমের সাথে ছবি তুললাম এবং নিজেরও 1-2টা ছবি তুললাম। তারপর মমের হাতে বানানো কেক খেয়ে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলের 3 নম্বর ভবনের সামনে মমের একটা ছবিও তুললাম। তো আমরা মামে আবারও স্কুলের পেছনের মাটির রাস্তা দিয়ে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়ামে যাচ্ছি। এবার যাব বাম দিকের রাস্তা দিয়ে প্ল্যান্ট ফিজিওলজি ডিভিশন অ্যান্ড বায়োটেকনোলজি ডিভিশনের সামনে দিয়ে। আর এইটা হচ্ছে ব্রি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়। এখন যে আপনার সামনে 4তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে FMPHT ডিভিশন। FMPHT এর ফুল মিনিং হচ্ছে ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ। FMPHT বিভাগ 1973 সাল থেকে কৃষি প্রকৌশল বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে এবং 1990 সালে বিভাগটির নামকরণ করা হয় ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি ডিভিশন। এই ডিভিশনের ভিশন হচ্ছে যান্ত্রিকীকরণের মাধ্যমে ঐতিহ্যবাহী কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, এবং এর উদ্দেশ্য হলো টেকসই এবং পরিবেশ বান্ধব উপযুক্ত কৃষি যন্ত্রপাতি এবং প্রক্রিয়াকরণ প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন এবং সম্প্রসারণ করা। হোয়াটএভার, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সামনেই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়াম।
তো আমরা এখন ব্রি অডিটোরিয়ামে ঢুকে গেছি আপনাদের দেখানোর জন্য। ব্রি অডিটোরিয়ামের একদম ভিতরে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে কিন্তু কোনো ফ্যান নেই, সব এয়ার কন্ডিশনার। 2টা বাথরুম আছে এবং 2টা মেকআপ রুম আছে। সব মিলিয়ে বলতে গেলে অডিটোরিয়ামটা ভালোই। আর এই যে অডিটোরিয়ামের গেটের সামনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তো এখন আমি অডিটোরিয়াম থেকে বেরিয়ে পড়লাম এবং অডিটোরিয়ামের সামনে নিজের একটা ছবিও তুলে নিলাম। আর এখন যে আপনারা আমার ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমি তুলেছি প্রি সেন্টার ল্যাবরেটরির সামনে। এবার বাসায় যেতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন আকাশে কালো মেঘ ছেয়ে গেছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে। আর আমাদের কাছে ছাতাও নেই, তাই তাড়াতাড়ি করে আমাদের বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার জন্য আমাদের এই ইনস্টিটিউট থেকে বের হতে হবে, বাট এখান থেকে বের হতে কিছুতেই মন চাই দিচ্ছে না। মন চাচ্ছে প্রকৃতির সাথে মিশে হারিয়ে যায় এক অজানায়। তবে কি আর করার, বাসায় তো যেতেই হবে। হোয়াট এভার, যেতে যেতে আমার চোখ একটা জায়গায় আটকে গেল। এই জায়গায় ছবি না তুলে থাকতেই পারলাম না, তাই 2-3টা ছবি তুলে নিলাম। এবার ব্রি মিউজিয়ামের সামনে দিয়ে যাওয়ার পথে এখানেও একটা ছবি তুলে নিলাম। বাই দ্য ওয়ে, আমরা এখন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথম গেট দিয়ে নয়, 2 নং গেট দিয়ে যাব। তো আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বাইরে এসে পড়েছি। এখন একটা রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। যেতে যেতে একটু বলে দিই কোনটা কি। সামনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইংরেজিতে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এই জায়গাটাও বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের মতোই অপূর্ব সুন্দর। এই দোকানগুলোর পরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আর এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরে হলো শিববাড়ি মোড়। শিববাড়ি মোড় থেকে জয়দেবপুর বাস স্ট্যান্ড রোডে চলে গেলাম, বিকজ জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসা কাছে। আর রেলগেটের সামনে কালী মন্দির দিয়ে গেলেও সেম দূরত্ব, বাট রেলগেটে ট্রেন যাওয়া আসার কারণে অনেক জ্যাম পড়ে, তাই আমি অলওয়েজ রেলগেট দিয়ে যাওয়া আসা থেকে বিরত থাকার ট্রাই করি। বাট এভরিডে রেলগেট দিয়ে যেতে হয় প্রাইভেট কোচিংয়ে যাওয়ার জন্য। হোয়াট এভার, আমরা এখন আছি জয়দেবপুর বাস স্ট্যান্ডে। এখানে অনেক শপিং মল আছে। আজকে বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে এই শপিং মলগুলো অফ থাকে, আর এমনিতে মঙ্গলবার অফ থাকে। আমাদের বাসা হচ্ছে জয়দেবপুর থানার নর্থ বিলাসপুর রোডে। বিলাসপুর যাওয়ার অনেক রাস্তা আছে, তবে আমি জয়দেবপুরের মাছবাজারের ভেতর দিয়ে যাই নর্থ বিলাসপুরে, বিকজ ইটস ইজি ওয়ে অ্যান্ড টাইম শর্ট লাগে। আর বাস স্ট্যান্ড দিয়ে মাছবাজারে যাওয়ার অনেক রাস্তা আছে, যেদিক দিয়ে যান না কেন রাস্তাগুলোর দূরত্ব সেম। আমি যেহেতু শপিং মলের সামনে দিয়ে এসেছি, সেহেতু স্বর্ণকার পট্টি দিয়ে যেতে হবে আমাকে। তো এইটা হচ্ছে জয়দেবপুরের স্বর্ণকার পট্টি। এখানে সব স্বর্ণের দোকান আর সামনেই মাছবাজার। আমরা এখন মাছবাজারের ভিতরে ঢুকছি। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটাই হলো বিলাসপুর রোড, তবে এই এরিয়াটাকে বলে নর্থ বিলাসপুর। তো চলুন এবার বাসায় গিয়ে কথা হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি এখন বাসায় চলে এসেছি। তাই আজকের মতো এই শোক দিবসের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন। যারা আমার পাশে থাকতে চান, আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনারা কোন টপিকে ভিডিও চান, কী ধরনের ভিডিও চান, কোন ধরনের ব্লগ ভিডিও চান, গানের ভিডিও চান নাকি নাচের ভিডিও চান, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আমরা ওই ধরনের ভিডিওগুলো করব। ধন্যবাদ, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।